বর্তমান যুগে লাভ হোক বা অ্যারেঞ্জ, সব বিয়ে শুরুই হয় এক গাদা প্রতিশ্রুতি, রংচঙের স্বপ্ন আর নিজেকে আদর্শ মানুষের তকমা লাগানোর কিছু সস্তা ডায়লগ দিয়ে। শিবাও তার ব্যতিক্রম ছিল না। বিয়ের সময় বলেছিল তোমায় রানী করে রাখবো, কিন্তু শক্তি নামের সরল মেয়েটা বুঝতেই পারেনি শিবার রানী কথাটার অর্থ হলো নক রানী। এখন কেউ যদি নিজেকে শিবার কথায় সত্যি সত্যি যদি নিজেকে মহারানী মনে করে, তাহলে মধ্যবিত্ত এক লোকের পক্ষে তাকে সামলানো কি আদৌ সম্ভব? আর তার উপরে সোশ্যাল মিডিয়ার কাপল ব্লগাররা বিয়ে নামক জিনিসকে কথায় কথায় দামি গিফট আর সারপ্রাইজ দিয়ে জগা খিচুড়ি বানানোর জন্য তো বসেই আছে। এমন এক কঠিন যুগে এক মধ্যবিত্ত মানসিকতার মানুষ শিবা আদেও তার মডার্ন চিন্তাধারার স্ত্রীকে সামলাতে পারবে, নাকি শুরু হয়ে যাবে এমন এক লঙ্কা কাণ্ড যেটা দেখে আপনারাই বলবেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এমনই ভরপুর ফ্যামিলি ড্রামা, কমেডি আর হাসাতে হাসাতে বর্তমান যুগের বাস্তব কেন্দ্রিক কিছু সমস্যার সহজ সমাধানে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি আনপাভাম পুলাথাথু, যার অর্থ পুরুষের দোষ মানে ভয়ানক। তবে গল্প দেখে এটা বারবার মনে হবে আরে এ তো আমার পরিবারের বাস্তব গল্প। ছোট্ট সাজানো একটা ফ্ল্যাট, টিভিতে 1965 সালের থিরুভিলাইয়াদাল মুভি চলছে, যেখানে শিব তার স্ত্রী পার্বতীর সাথে এই তর্ক করছে যে শিব ছাড়া পার্বতী কিছু না, আর পার্বতীর মতে পার্বতী ছাড়া শিব কিছু না। এ নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায় যে কে কার থেকে বড়। ভাবছেন এসব দেখাচ্ছে কেন? আরে একটু সবুর করেন, গল্পটা শুনলেই আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। গল্প চলে আসে আজ থেকে 2 বছর আগে কোয়েম্বাটোরে। সকাল সকাল মা তার আদরের মেয়ের জন্য কফি বানিয়ে এনে দেখে তিনি ইয়োগায় বসেছেন। মা বলে তোর ফোনে তোর বাবা ছেলে ছবি পাঠিয়েছে, দেখে জানাবি পছন্দ হয়েছে কিনা। মা চলে গেছে টের পেতেই শক্তি বেশ কৌতূহলী হয়ে দৌড়ে তার মোবাইলে ছবি দেখে মিষ্টি একটা হাসি দেয়। ছেলেটার নাম শিবা। শিবা ছবি দেখে শক্তির বান্ধবী তার সোশ্যাল মিডিয়ার কুণ্ডলি খুঁজে বের করে বসে থাকে। বাবা মা তখন পণ্ডিতকে নিয়ে শিবার জন্ম কুণ্ডলি খুলে বসেছে। শক্তির বান্ধবীরা জানায় ছেলের রয়্যাল এনফিল্ড ব্লু বালেনো কার আছে, সে চেন্নাইয়ের নামকরা আইটি কোম্পানিতে জব করে, মাদুরাইতে ফ্ল্যাটও আছে। দেখে মনে হয় কামাই নিশ্চয়ই লাখের উপরে। ছেলে নিশ্চয়ই বিয়ের পর তোকে ছাড়া কিছুই বুঝবে না, তাই মানা করার কোনো প্রশ্নই আসে না। পণ্ডিত জানায় ছেলের কুণ্ডলিতে কোনো দোষ নেই, দুজনের তো 8 গুণের 8টাই মিলে গেছে, ব্যাস আর কি লাগে। শুরু হয়ে যায় বিয়ের প্রস্তুতি। তবে এরা তো আর জানে না যাকে তারা আম্বানি মনে করছে সে এখনো মন্দিরে 10 টাকা দান করে খুচরা 5 টাকা নিয়ে নেয়, আর লাইনে দাঁড়িয়ে একটার বদলে 2টা ফ্রির প্রসাদ পেয়ে দুনিয়া জয় করার মতো খুশি হয়ে যায়। শক্তিকে আংটি পরাতে এসে তাকে প্রথম দেখাতেই শিবার তো হুশই উড়ে যায়। কিন্তু সবাই সোফায় বসা থাকলেও শক্তির বাবা শক্তিকে মেঝেতে বসতে বলে। শিবা বিষয়টা মানতে না পেরে নিজেই নিচে বসে, কারণ সে যদি উপরে বসে থাকে তাহলে তাদের মধ্যে সমান সমান কিভাবে হবে। তার এমন ব্যবহারে সবাই অবাক হয়ে গেলেও শক্তির বেশ ভালোই লাগে। কিছুক্ষণ পর শক্তিকে শিবার সাথে কথা বলতে তার রুমে পাঠালে শিবা আর কোনো টপিক না পেয়ে দেয়ালে আম্বেদকর আর পেরিয়া মানে 2 সমাজ সংগ্রামীর মাঝে ট্রান্সলেটর জিও পোপকে দেখে সে বেশ অবাক হয়ে বলে 2 জন সংগ্রামীর মাঝে একজন ট্রান্সলেটর কি ঠিক মানাচ্ছে না। শক্তি আবার বেশ কনফিডেন্স নিয়ে বলে আরে ওটা জিও পোপ না, ওটা তো কার্ল মার্কস। বেচারা এবার নিজেই হতবাক হয়ে ভাবে তাহলে কি সে এতদিন ভুল পরিচয় জানতো। যাই হোক, আজ তো এঙ্গেজমেন্ট, সেটাই মন দেওয়া যাক। এসব ভেবে কি আর লাভ হবে নাকি? তাই সে এসব ভুলে একে অপরকে আংটি পরিয়ে শক্তিকে তার বাগদত্তা বানিয়ে নেয়। তারপর আর কি, দিনভর ফোনে কথা, সেজে গুজে শুয়ে ঘুম থেকে ওঠার ভান করে ভিডিও কলে কথা, ন্যাচারাল বিউটি আর কি। একসাথে শপিং। শিবা চিন্তায় থাকে শক্তি আবার ওয়েস্টার্ন কালচারের মডার্ন ড্রেস পছন্দ করে না তো। কিন্তু শক্তি তাকে অবাক করে দিয়ে সালোয়ার কামিজ পরে এসে বলে আমার মতে মানুষের ড্রেস আরামের জন্য পরা উচিত, নাকি শো অফ করার জন্য। এই একটা কথায় শিবার শক্তিকে আরো বেশি ভালো লেগে যায়। বাসায় ফেরার পথে শিবার শক্তিকে তার পছন্দের হানিমুন ডেস্টিনেশনের কথা জিজ্ঞেস করলে শক্তি ফুল কনফিডেন্স নিয়ে বলে সে পোরবান্দারে যাবে, কারণ সেটা আম্বেদকরের জন্মস্থান। এই কথা শুনে শিবা হাসবে না কান্না করবে সেটা ঠিক বুঝতে পারে না, কারণ পোরবান্দার আসলে গান্ধীর জন্মস্থান। শক্তি ভুল তথ্য এতটা কনফিডেন্স দিয়ে বলছে যে তার আর কিছু বলারই থাকে না। রাতে শক্তির বাসার সামনে দাঁড়িয়ে
দাঁড়িয়ে শিবা জানায় সে স্মোক করে, এতে শক্তির কোনো অসুবিধা হবে না তো। শক্তি তাকে হতবাক করে বলে আমাকে একটা দিলে আমি মাইন্ড করব না বলেই দেয় হাঁটা। শিবা দৌড়ে এসে বলে শুনেছিলাম তোমার বাবা অনেক রাগী, তাহলে এসব কি বলছো? শক্তি বলে বাবাকে আমি অনেক ভালোবাসি, আমার 13 বছর বয়স পর্যন্ত বাবা আমাকে রানীর মতো রাখতো, কিন্তু সাবালিকা হওয়ার পর থেকেই তার ব্যবহার বদলে গেল। আমাকে কথায় কথায় এটাই বোঝাতো যে আমি একটা মেয়ে আর আমাকে সীমার মধ্যে থাকতে হবে। আমি প্রশ্ন করলে উল্টা মাকে তার জন্য বকা দিত। আসলে আমার জীবন নিয়ে তেমন বড় কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, তবে সংসার করতে গিয়ে এই ভয় যেন না থাকে যে স্বামী কি বলবে। আমি শুধু শান্তিতে জীবনটা কাটাতে চাই। সাধারণত মেয়েরা একটু লাজুক আর চুপচাপ হয়, কিন্তু আমি অমন না। এখন তুমি ভেবে দেখো তোমার আমাকে আদেও পছন্দ কিনা। শিবা কিছুক্ষণ চুপচাপ থেকে আচমকাই একটা সিগারেট বের করে দেয়। এটা কিছু হইল। এভাবেই সিগারেটে আগুন ধরিয়ে একে অপরের প্রেমে পড়ে যায়। তারপর বিয়ে আর হানিমুন, একসাথে ঘোরা, ছবি তোলা, ছোটখাটো দুষ্টুমি, খুনসুটি আর এতগুলো ভালোবাসা জাদুর মতো কেটে যায় একটা মাস। একদিন শিবা শক্তিকে সারপ্রাইজ দিতে পুরো বারান্দায় ফেরি লাইট দিয়ে ভরিয়ে দেয়। শিবার এতটা ভালোবাসায় শক্তির এটাই মনে হয় এমন এক মানুষকে বিয়ে করে সে তার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্তটা নিয়েছিল। শিবা বলে তোমাকে আমি আজীবন এভাবেই রানী বানিয়ে রাখতে চাই। এটা তোমার বাড়ি, তোমার যা মন চায় করো, কেউ তোমাকে আটকাবে না। দুজনে একসাথে ড্রিঙ্কস করতে বসে। শক্তি বলে আমি তো তোমার সাথে 400 বছর থাকতে চাই। 400 বছর তো অনেক দূরে, চলেন দেখে আসি এদের বিয়ে 400তম দিনে এমন কি হলো যে ফেরি টেলের মতো বিয়ের গল্পে ডিভোর্স নেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল। শিবা কোর্টে ইউটিউবের ফেমাস উকিল নারায়ণের কাছে আসে। নারায়ণ প্রথমে শিবার সাথে কথা বলতেই চায় না, তো শিবা যখনই বলে সে তার স্ত্রীকে, কথা শেষ করার আগেই নারায়ণ বেশ আগ্রহ নিয়ে তার গল্প শুনতে বসে। এতদিন তো এদের ফেরি টেলের ভালোবাসা দেখেছেন, চলেন এবার এদের ঝগড়ার পার্টটা দেখে আসি। একদিন সকালে শিবা ঘুম থেকে উঠে শক্তিকে একা একাই কফি পান করতে দেখে জিজ্ঞেস করে আমারটা কোথায়? শক্তি সাবলীল ভাবে বলে রান্নাঘরে আছে, নিয়ে আসো। বেচারা তো একদম টাসকি খেয়ে যায়, কারণ মা হলে তো সোজা রান্নাঘর থেকে হাতে এনে দিত। নতুন বিয়ে, কিছু বলাও যাবে না। তখনই তার নজর পড়ে শক্তির গলায় মঙ্গলসূত্র নেই। শিবা তো ভয়ে শেষ যে শক্তি মঙ্গলসূত্র আবার হারিয়ে ফেললো না তো। কিন্তু শক্তি জানায় এতদিন সবাই বাসায় আসা যাওয়া করছিল, তাই সে ভেবেছিল সবাই গেলে একবারেই খুলে রাখবে। তার এসব পড়তে ভালো লাগে না, আর আজকাল এগুলো কেই বা পড়ে। শিবার বিষয়টা বেশি একটা ভালো লাগে না, তবুও শক্তি আবার তাকে ব্যাকডেটেড স্বামী ভাবে কিনা তাই কিছু বলেও না। নারায়ণ বিরক্ত হয়ে বলে এইটুকু কারণের জন্য কোর্টে আসার কি দরকার? শিবা বলে আমি জানি ওই মঙ্গলসূত্র না পড়লেও শক্তি আমার স্ত্রী থাকবে, কিন্তু মাকে দেখেছি সবসময় পড়তে, এটা তো পড়া জরুরি, তাই না? শিবার এমন বোকা বোকা কথা শুনে নারায়ণ কিছু বলার ভাষাই হারিয়ে ফেলে। যাই হোক, এবার দেখা যাক এর পর কি হলো। একদিন শিবা ক্লান্ত শ্রান্ত হয়ে অফিস থেকে বাসায় ফিরে দেখে টেবিলে কোনো খাবার নেই, আর তার প্রিয়তমা রান্না বান্না বাদ দিয়ে ফেসবুকে রিলস এর জন্য ড্যাং ড্যাং করে নাচছে। শিবা জিজ্ঞেস করে রাতে খাবো কি? শক্তি রিল্যাক্স মুডে বলে দুপুরে তো খাবার অর্ডার করেছিলাম, এখন তো আর কিছুই নেই, চলো একসাথে রান্না করি। তুমি সবজি কেটে দিও, আমি রান্না করব, এরপর থালা বাসন মাজবে, আমি রান্নাঘর পরিষ্কার করব। শিবা নিজেকে শান্ত রেখে বলে দেখো রবিবার ছুটির দিন, তাই সংসারের সব কাজ করি, সেটা মানা যায়, কিন্তু রোজ করতে পারবো না, আমি অনেক ক্লান্ত হয়ে যাই। শক্তি উল্টা বলে তা আমি যে রোজ রান্না করব আমার ক্লান্ত লাগবে না? শিবার তো মাথায় বাজ পড়ে, তাই বেশ রেগে জিজ্ঞেস করে রান্না করতে কষ্ট হয়, তাহলে নেচে নেচে যে রিলস বানাচ্ছিলে তাতে ক্লান্তি আসে না? ও আসবে কেন, কারণ ইটস ইয়োর চয়েস, তাই তো? এটাই আসলে প্রত্যেক নব্য কাপলের গল্প। বিয়ের আগে মেয়েকে ইমপ্রেস করতে বেডা নিজেকে একদম মহৎ ব্যক্তি দেখাবে, আর বিয়ের পর যখন মেয়েটা তার মন মতো চলতে শুরু করবে তখনই বের হয়ে আসে তার আসল রূপ। এরপর আর কি রোজ তাদের ছোট খাটো বিষয় নিয়ে ঝগড়া হতে থাকে। আজকালকার প্রত্যেক মডার্ন কাপলদের মতো মনের কথা মুখে না বলে শক্তি শিবাকে রিলস পাঠিয়ে বোঝায় যে একজন আদর্শ স্বামীকে কি কি করতে হবে, আর শিবা সেগুলো হেসেই উড়িয়ে দেয়, কারণ বেডা মানুষ সবসময় লজিক্যাল আর বেডি মানুষ ইমোশনাল। আর শক্তির তো কথায় কথায় একটাই উত্তর, ইটস মাই চয়েস। এর আগে শিবা কিছুই বলতে পারে না। এই রিলস আর সোশ্যাল মিডিয়ার নারী অধিকার নিয়ে ভারী ভারী স্ট্যাটাস বেচারা শিবার জীবনটাই খেলো। একদিন এক মনোবিজ্ঞানী রিলসে দেখে অতিরিক্ত রিলস দেখলে আমাদের কাজের মনোযোগ নষ্ট হয়ে যায়, আর আমরা সেই সব রিলস নিজেদের সাথে মিলিয়ে পরিবার এবং বাকিদের সাথে নিজেদের সম্পর্কটা খারাপ করে ফেলি। শিবা
এসে জোরে জোরে সাউন্ড দিয়ে শক্তিকে সেই রিলস শোনালে শক্তিও টিভির খবর শোনায় যেখানে এক স্ত্রী স্বামীকে মেরে ফেলেছে। শিবা তো ভয়ে লেজ গুটিয়ে পালায়। ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে শক্তি তার কার্ড দিয়ে 28,000 টাকার শপিং করেছে। রেগে সেই টাকার হিসাব চাইলে শক্তি জানায় সে সংসারের জিনিস কিনেছে। শিবা রেগে বলে এই ফ্ল্যাটটা আমাদের, তাই কোনো ভাড়া নেই, এছাড়া সংসারের যাবতীয় খরচ আমি চালাই, তাহলে তোমার কেন এত টাকার দরকার হলো? শক্তি কি আর ভালো কথার উত্তর দেওয়ার মানুষ? সে রেগে বাকি টাকা শিবার মুখের উপর ছুঁড়ে মেরে বলে লাগবে না তোমার টাকা, নিজেই কামাই করে খরচ করব বলেই দেয় হাঁটা। পরের দিন শিবা অফিস থেকে ফিরতেই শক্তি নতুন মেইডকে দেখিয়ে বলে আজ থেকে ইনি বাসার সব কাজ করবে। শিবা বোকার মতো বলে এমনি বা তুমি এ বাসার কত কাজ করতে তা তো জানাই আছে। যদিও কথাটা সত্য, তবে শক্তি তো আর স্বীকার করবে না, তাই ইটস মাই চয়েস বলে দেয় হাঁটা। মানে এটাই এখনকার ট্রেন্ডিং অজুহাত। তবে এটাও সেই ডিভোর্সের কারণ না। কারণটা হলো এরপর শিবার জীবনে ঘটে যাওয়া 4টা ঘটনা। ঘটনা নাম্বার 1, আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে হাতা কাটা মানে স্লিভলেস ব্লাউজে শাড়ি পরে আসে। মুরব্বীদের সামনেই পায়ের উপর পা তুলে বসে আছে দেখে সবাই তো কানা ঘোষা করে। শক্তির শ্বশুর তার শাশুড়িকে ঝাড়ি দিতেই শিবাকে তার মা ইশারা দিয়ে ডেকে শক্তিকে ঠিক করে বসতে বলে। মায়ের মন রাখতে শিবা শক্তিকে শাড়ি চেঞ্জ করতে বলে। শক্তি রেগে বলে দেখো আমার এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না, শুধুমাত্র তোমার জন্য এসেছি, আর কত অ্যাডজাস্ট করতে হবে? লোকে আমাকে দেখলে তাদের চোখ বন্ধ করতে বলো। শিবা বুঝিয়ে বলে এখানে সবাই আমার মুরব্বী, তাদের অন্তত সম্মান দেওয়া শেখো, কয়েক মিনিটেরই তো ব্যাপার। শক্তি পাল্টা বলে আমার স্ত্রী, তোমারও আমাকে সম্মান দিতে হবে। শিবা শেষবারের মতো জিজ্ঞেস করে সে ওই ড্রেস চেঞ্জ করবে কিনা। শক্তি স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় না। শিবা এবার প্রচন্ড রেগে জিজ্ঞেস করে তাহলে বিয়ের আগে কেন বলেছিলে জামা তুমি আরামের জন্য পরো, নিজেকে শো অফ করানোর জন্য না? শক্তি রেগে বলে তুমি তো সেদিনকে বলেছিলে আমার যেমন খুশি পোশাক পরতে পারি। এক কথা দুই কথায় দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কথা কাটাকাটির মাঝে শক্তি বলে একটা মেয়ে কেমন ড্রেস পরবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার, তোমার পরিবারই তোমাকে ভালো শিক্ষা দেয়নি বলেই দেয় হাঁটা। শিবা তার 14 গোষ্ঠীর সামনে স্ত্রীর কাছে এমন অপমানিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ব্যাপারটা আসলেই অপমানজনক। তো শিবাও তো কম না, তাই না? এই অপমানের বদলা নিতে শক্তির এক ফ্রেন্ডের সব ওপেনিং অনুষ্ঠানে শিবা গ্রামের মানুষদের মতো লুঙ্গি, স্যান্ডেল আর টি শার্ট পরে আসে। সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। বেচারা শক্তি কিছু বলতেও পারে না, কারণ এটা এখন শিবার চয়েস। রাগে ফুসতে ফুসতে দেয় হাঁটা। শিবা শক্তিকে জ্বালাতে বিন্দাস মোডে বাকিদের সামনে তার টাইগার লুঙ্গি প্রমোশন করে দেয়। এরপর আসে দ্বিতীয় ঘটনা। শিবা অন্য মহিলাদের রিলস দেখে বেশ আনন্দ নিচ্ছে। আচমকাই তার সামনে চলে আসে শক্তির রিলস, যেখানে মানুষের বাজে বাজে কমেন্ট দেখে শিবা রেগে শক্তিকে সেটা ডিলিট করতে বলে। শক্তি পাল্টা জবাব দেয় যে আমার পছন্দ হয়েছে তাই আপলোড করেছি, মানুষ বাজে কমেন্ট করলে আমি কি করব? শিবা বলে আমার তো পাশের বাড়ির ভাবির রিলস পছন্দ হয়েছে, তাকে গিয়ে বলে আসি। এর কোনো উত্তর দিতে না পেরে শক্তি রেগে রুমের দরজা লক করে দেয়। শিবা নিজের কোনো একটা ক্ষতি করার হুমকি দিলে শক্তি এসব সস্তা হুমকিকে পাত্তাই দেয় না। এত অপমান সহ্য করতে না পেরে শিবা বেলকনিতে গিয়ে ড্রিঙ্কস করতে থাকে। কিছুক্ষণ পর শক্তি প্রচন্ড রেগে জিজ্ঞেস করে তুমি বাবাকে আমার এই রিলস কেন পাঠালে? বাবার ধারণা মতে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করা মানে পাপ, তুমি কি জানো না? শিবা বিরক্ত হয়ে বলে আমার ভালো লেগেছে তাই পাঠিয়েছি, ইটস মাই চয়েস। শিবা বলে সেদিন তো গলা উঁচু করে বলছিলে যে খারাপ নজরে দেখে সেই খারাপ, এখন তাহলে কি হলো? তোমার বাবা খারাপ নজরে দেখেছে তার মানে সেই খারাপ। দিল তো শক্তির থোতা মুখ ভোতা করে। শিবা এবার অর্ডার দেয় যে কাল সকাল সকাল শক্তিকে উঠে গোসল করে সুন্দর করে টিপ চুলে গাছরা পরে পূজা করে নাস্তা বানাতে হবে। সে যেন একদম আদর্শ স্ত্রী হয়ে থাকে, না হলে তার বাবাকে সব বলে দিবে। শক্তি রেগে ড্রিঙ্কসের এক ঢোক খেয়েই শিবার মুখে ফু মেরে দেয়, মানে এটাই তার প্রতিশোধ। সব শোনার পর নারায়ণ বলে বাহ বেশ ভালোই প্রতিশোধ নিয়েছো। তবে শিবার বিজয় এইটুকুই ছিল, কারণ পরের দিনে সকালে শিবা ঘুম থেকে উঠে দেখে আর এক কাহিনী। ইনস্টাগ্রামে দেখে শক্তি তাকে ভাইরাল করে দিয়েছে। সে নেশার ঘরে বলছে শ্বশুর তাকে ফাঁসিয়ে দিয়েছে, তার ডাইনি মেয়েকে নিজে সহ্য করতে না পেরে শিবার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এই রিলস চোখের পলকে ভাইরাল হয়ে গেছে। শিবা রেগে শক্তিকে ডাকলে শক্তি এবার শিবার কথা মতো টিপ, সিঁদুর, মঙ্গলসূত্র, গাজরা সবই পরে, তবে সেটা টপস আর শর্টসের উপরে। এভাবেই দুইজন সমানে সমানে টক্কর দিয়ে টম এন্ড জেরির মতো লড়তে থাকে। না জানি এই যুদ্ধের শেষ কোথায়। এবার আসা যাক ঘটনা নাম্বার 3-এ। শিবা একদিন অফিস শেষে 2 হাত ভর্তি বাজার নিয়ে ফিরে কলিং বেল দিতেই থাকে, কিন্তু শক্তি দরজাই খোলে না। না
পেরে শিবা ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে এসে দেখে শক্তি আরামে সোফায় বসে টিভি দেখছে। শিবা প্রচন্ড রেগে জিজ্ঞেস করে, দরজা কেন খোলনি? সারাদিন অফিস শেষ করে ক্লান্ত হয়ে এসেছি, লম্বা একটা লিস্ট ধরিয়ে দিয়েছো। একটা জিনিস টেকনাফে পাওয়া যায় তো আর একটা তেতুলিয়ায়। শক্তি তাকে সরি বলবে কি উল্টা তেরা ভাষায় বলে, তুমি তো বলেছিলে আমাকে রানী বানিয়ে রাখবে। বলেই উল্টা রেগে রুম থেকে চলে যায়। শিবার ধৈর্যের বাঁধ এবার ভেঙে যায়। প্রচন্ড রেগে রুমে ঢুকতেই দেখে পুরো রুম বেলুন আর ক্যান্ডেল দিয়ে সাজানো। আসলে সেদিন তাদের বিয়ের 1 বছর পূর্ণ হয়েছিল। শিবা সকালে শক্তিকে উইশ না করেই অফিসে চলে যায়। সারাদিন তার কল বা মেসেজের কোনো উত্তরও দেয়নি। শক্তি রেগে বলে, যখন তোমার দরকার পড়ে আমাকে এক ডাকে হাজির হতে হবে, আর যখন আমার দরকার হয় তখন তুমি কোথায় থাকো? এরপরও আশা করো আমি তোমার জন্য দরজা খুলে দিব? চল এখনই আমার সামনে থেকে চলে যাও, না হলে না জানি আমি কি করে বসবো। শিবা তার ভুল বুঝতে পেরে শক্তিকে শক্ত করে জড়িয়ে ধরে। সব অভিমান ভুলে শক্তি জিজ্ঞেস করে, কেক এনেছো? শিবা লক্ষ্মী স্বামীর মতো দৌড়ে গিয়ে কেক নিয়ে আসে। শিবা ভেবেছিল তাদের মাঝে সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গেছে, কিন্তু এরপরে আসে চতুর্থ অর্থাৎ প্রলয়ঙ্কারী দুর্যোগ। শক্তি শিবাকে এসে বলে, আজ 2টা খুশির সংবাদ আছে। প্রথমটা হলো শক্তি তার এক ফ্রেন্ডের সাথে পার্টনারশিপে বিউটি পার্লার খুলতে যাচ্ছে। শক্তি অনেক খুশি, কিন্তু শিবা মোটেও খুশি না। শিবা এক কথায় না করে দিলে শক্তি রেগে বলে, আমি তোমার পারমিশন নিতে আসিনি, আমার ইচ্ছা জানিয়েছি। শিবা বলে, আমার কিছু করতে ইচ্ছা করলে তোমার পারমিশন নিব, তোমার কিছু করতে ইচ্ছা হলে আমার পারমিশন নিবে, কারণ আমাদের বিয়ে হয়েছে, আমরা একই ছাদের নিচে থাকি। শক্তি পাল্টা জিজ্ঞেস করে, তুমি কি সব কথা আমাকে বলো? এই যে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কেনার সময় কোন কালারের নিবে আমাকে জিজ্ঞেস করেছিলে? শিবা বলে, আরে এগুলো তো তোমার বাবা দিয়েছে। শক্তি রেগে বলে, ও তাহলে যৌতুক নিয়েছো? এ আবার কোন জ্বালা? এ তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া। শিবা বুঝিয়ে বলে, আমার বাবা যেমন আমার খুশির জন্য এই ফ্ল্যাটটা কিনেছিল, তেমনি তোমার বাবা তোমার খুশির জন্য এগুলো দিয়েছে। পছন্দ না হলে তখনই মানা করে দিতে। শক্তি রেগে বলে, আমি এসব জানি না, পার্লার বিজনেস আমার স্বপ্ন, ব্যাস আর কোনো কথা হবে না। শক্তি বলে, এই বিল্ডিং এ মোট 60টা পরিবার থাকে, সেখানে পুরুষদেরকে জিজ্ঞেস করলে তারা আলাদা আলাদা স্বপ্নের কথা বলবে, কিন্তু মহিলাদেরকে জিজ্ঞেস করলে 80%ই মেকআপ আর বুটিক ছাড়া তাদের কোনো স্বপ্নই পাবে না। তোমরা কি সরকারি চাকরি যেমন IAS, UPSC এগুলো স্বপ্ন দেখো না? দেখবেই বা কেন? এর জন্য তো অনেক পড়াশোনা করতে হয়। শক্তি উল্টা খোটা দিয়ে বলে, আগে নিজেকে দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে আইটিতে চাকরি করছো, গাড়ির কোম্পানিতে গিয়ে গ্রিস ঘষার কাজ করতে পারতে। আসছে আমার স্বপ্নের কথা বলতে। শিবা বলে, আমি তো পাশ করে তাও চাকরি করছি, তোমার বাবা বলেছিল তুমি তো ইন্টারে ফিজিক্সে ফেল করে সেখানেই পড়ার পাঠ চুকিয়ে বসে আছো। আসল কথা হলো তোমার বান্ধবী গত সপ্তাহে বুটিক শপ খুলেছে, তার সাথে টেক্কা দিতে তুমি এবার পার্লার খুলবে। আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। এত পার্লার করার শখ, তাহলে আগে বিউটি কোর্স করো, না হলে কোনো সেলুনে কাজ করো। শক্তি কাঁদো কাঁদো গলায় বলে, তার মানে সারা জীবন তোমার কাছে আমাকে টাকা ভিক্ষা চাইতে হবে? শিবা রেগে বলে, যখন রিলসে লাইক, কমেন্ট, শেয়ারের ভিক্ষা চাও তখন আত্মসম্মান কোথায় যায়? সারাদিন ফেক কাপলদের ভিডিও দেখে পরে আমাকে তা নিয়ে কথা শোনাও। তারা তো ফ্রিতে প্রোডাক্ট পেয়ে প্রোডাক্টের প্রমোশন করে আর স্ত্রীকে গিফট দেওয়ার নাটক করে, সেটা তুমি কখনোই বোঝো না। শক্তি বলে, প্রোডাক্ট প্রমোশনও একটা বিজনেস, তুমি তো বিজনেস আর ভিক্ষার মধ্যে পার্থক্যই বোঝো না। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে, তুমি আমাকে ডিজার্ভই করো না। আমার মতো স্বাধীন চিন্তার বুদ্ধিমান মেয়ে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। শক্তির এবার প্রচন্ড রাগ হয়ে যায়। দেয়ালে জিইউ পোপের ছবি দেখিয়ে বলে, সেদিন এনাকে কার্ল মার্কস বলেছিলে, কিন্তু এর আসল নাম হলো জিইউ পোপ। তোমার মন রক্ষার্থে সেদিন সত্যিটা বলিনি। সেদিন রাতে কেক কেটে বললাম বাকিটুকু রাস্তার বাচ্চাদেরকে দিয়ে দিতে, তুমি গিয়ে ফ্রিজে রেখে দিলে কারণ পরে খাবে। একে বলে স্বার্থবাদী আচরণ। ফ্রেন্ডদেরকে কল দিলে শো অফ করার জন্য কমরেড কমরেড বলে ডাকো। আরে আদেও কি জানো কমরেডের মানে কি? আমাকে দেখলেই সিগারেট কেড়ে টান দাও, আবার সেই গন্ধ সহ্য করতে না পেরে শুকনো চাল চিপাও। কি ভেবেছো আমি জানি না? আবার আসছে স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট উইমেন হতে। সব বাদ দাও। হানিমুনের কথা জিজ্ঞেস করলে বলেছিলে পোরবান্দরে আম্বেদকারের জন্মস্থানে যাবা। আরে বলদ, ওটা গান্ধীর জন্মস্থান। আমি তোমাকে পার্লারে টাকা দিয়ে টাকা নষ্ট করতে পারবো না। তোমার দ্বিতীয় কথা তো এটাই
নিয়েছিল তাই না, যে ভেবে নিয়েছিলে আমি তোমার জন্য লোন নিয়ে আসবো, না হলে তুমি গয়না বিক্রি করবে, এটাই তো হুমকি দিতে চাচ্ছিলে তাই তো? একটু আগে বললে আমি তোমার যোগ্য না, সত্যি কথা হলো তুমি আমার যোগ্য না। তোমার এইসব লোক দেখানো মিথ্যা স্বাধীন চেতা মনোভাব আর নারীবাদী চিন্তা ভাবনা দেখানো থেকে গিয়ে মরে যাও। শিবার মুখে এমন ভয়ানক কথা শুনে শক্তির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। প্রচন্ড রেগে টেবিল চেয়ার সব ফেলে দেয়, চিৎকার আর কান্না করতে করতে হঠাৎই অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যায়। শিবা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে জানতে পারে শক্তি প্রেগনেন্ট ছিল, তার বাচ্চা নষ্ট হয়ে গেছে। এটা কিছু হইল? শিবা কান্না করতে করতে নারায়ণকে বলে আমি জানতাম না শক্তি প্রেগনেন্ট, তাহলে আমি ওর জন্য দুনিয়ার সব কিছু করতে রাজি হয়ে যেতাম। আমি এখন সব ঠিক করতে চাই, ওর সাথে থাকতে চাই। নারায়ণ তার কষ্ট বুঝে সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করে এরপর কি হয়েছে। শিবা শক্তির জন্য ওষুধ কিনে নিয়ে ক্যাবিনে গিয়ে দেখে শক্তি বেড়ে নেই। হাসপাতালের সব জায়গায় শক্তিকে হন্যে হয়ে খোঁজে, কিন্তু কোথাও তাকে পায় না। শক্তির বাবাকে কল দিয়ে কৌশলে কথার মাধ্যমে বুঝতে পারে শক্তি তার বাবার বাসায় যায়নি। শিবা তার ভুল বুঝতে পেরে অঝরে কান্না করতে করতে সেদিনের ঝগড়ার কথা মনে করে। শক্তি রেগে প্রেগা কিট তার দিকে ছুঁড়ে মেরে ব্যথায় অজ্ঞান হয়ে যায়। তখনই তার মিসক্যারেজ হয়। শিবা জানতে পারে শক্তি প্রেগনেন্ট ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মানে শক্তির দ্বিতীয় খুশির খবর এটাই ছিল। তীব্র অপরাধ বোধ তাকে কুরে কুরে খেতে থাকে। সারা রাত শিবা শক্তিকেই খুঁজে বেড়ায়। এক বন্ধুর মাধ্যমে জানতে পারে শক্তি তার বান্ধবীর বাসায়, তাই বৃষ্টিতে ভিজে পুড়ে সেখানে গেলে শক্তি শিবার সাথে কোনো কথাই বলতে চায় না। শক্তির বান্ধবী উল্টা লোকজন জড়ো করে শিবাকে ধাক্কা মেরে বের করে দেয়। শক্তি মহিলা থানায় শিবার নামে কমপ্লেইনও করে। আজ 2টার সময় তাকে হাজিরা দিতে হবে। নারায়ণ জিজ্ঞেস করে তোমাদের পরিবার এসব জানে? শিবা বলে না, ভেবেছি নিজেরা আগে সব সমাধান করি, তারপর জানাবো কি জানাবো না দেখা যাবে। নারায়ণ তার অ্যাসিস্ট্যান্ট সিদ্ধকে নিয়ে থানায় আসে। সিদ্ধকে ভেতরে জানতে পাঠায় যে শিবার নামে কোনো কেস করা হয়েছে কিনা আর তার বিপক্ষে কোন উকিল লড়বে। নারায়ণ শিবাকে সতর্ক করে দেয় যে এখানে শিবার উপরে নানা ধরনের অপবাদ অপমানজনক কথা বলা হবে, তবে শিবাকে মন শক্ত করে থাকতে হবে। এখানে মহিলাদের কথাকেই বেশি প্রাধান্য দেওয়া হবে, তাই ভালো হয় সে যেন সেটেলমেন্টে চলে যায়। ক্ষমা চাইতে বলে তাই চাইতে হবে, আর কখনো ডিস্টার্ব করতে না বললে তাও মেনে নিতে হবে। আজ একদম বোবা আর বয়রা হয়ে যেতে হবে। নারায়ণ জানায় আজকে আমি কেস লড়বো না, আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে। সে চেষ্টা করবে আপনাকে যেন রিমান্ডে না নেওয়া হয়, তারপর অপোজিট উকিলের সাথে কম্প্রোমাইজ করার চেষ্টা করব। তখনই শক্তি তার বান্ধবী আর উকিল লক্ষ্মীর সাথে সেখানে আসে। লক্ষ্মী আর নারায়ণ একে অপরকে দেখে প্রচন্ড রেগে তাকায়। আসলে নারায়ণ লক্ষ্মীর প্রাক্তন স্বামী। 2 বছর আগে তাদেরও ডিভোর্স হয়েছে। লক্ষ্মী নারায়ণকে দেখে বলে আমি এখন এই কেস ফ্রিতে লড়বো। নারায়ণ শিবাকে বলে এই কেস আর আপনার না, এটা এখন আমার হয়ে গেছে। শিবা কম্প্রোমাইজের কথা জিজ্ঞেস করলে নারায়ণ বলে ওসব কম্প্রোমাইজ ভুলে যান, একদম মাথা নত করবেন না। ব্যাস হয়ে গেল, যেটুকু ডিভোর্স না হওয়ার ছিল এই দুজনের চক্করে সেটাও হয়ে যাবে। থানার ভিতরে গেলে নারায়ণ সিদ্ধুকে হেডফোনে বলে দেয় যে কোন কথার কি উত্তর দিতে হবে। নারায়ণের কথা মতো সিদ্ধুর প্রথমে কাপল কাউন্সিলিং এর কথা বলে, কিন্তু লক্ষ্মী রাজি হয় না। উল্টা বলে শিবা শক্তিকে মেন্টাল টর্চার করেছে, গালি দিয়েছে, এমনকি বাচ্চা নষ্ট করেছে। নারায়ণ বুঝে যায় এখন চুপ থাকলে শিবাকে রিমান্ডে নিয়ে যাবে, তাই সিদ্ধুকে বলে শিবা যেন কান্না করে সবার মনোযোগ তার দিকে নিয়ে নেয়। শিবা প্রথমে রাজি না হলেও সিদ্ধু লকআপের এক লোককে দেখিয়ে বলে আপনার অবস্থাও কিন্তু এমন হবে। তখন শিবা কান্না জুড়ে দেয়। সিদ্ধু বলে শিবা জানতো না তার স্ত্রী প্রেগনেন্ট, বাচ্চাটা তো তারও ছিল। ইন্সপেক্টর উল্টা শিবাকে ডেকেই সান্ত্বনা দেয়। সিদ্ধ শক্তিকে রাগাতে চোখ রাঙালেই শক্তি রেগে তাকে ধমকানো শুরু করে। ব্যাস, এরা তো এটাই চাচ্ছিল। এদের থেকে ঘুষ নেওয়া মহিলা কনস্টেবল এসে বলে এই শক্তির মতো মহিলা নারী নিরাপত্তা আইনের ভুল ব্যবহার করে সবার নাম নষ্ট করে, এদের জন্য মাসুম স্বামীগুলোর জীবন জাহান্নাম হয়ে যায়। শক্তি রেগে সব অফিসারকে ঝাড়ি দিতেই ইন্সপেক্টর লক্ষ্মীকে রেগে বলে আপনি কি আপনার ক্লায়েন্টকে নিয়ম কানুন শেখাননি নাকি? শক্তি চুপ করে বসলে সিদ্ধু আবারও তাকে একই কথা বলে উস্কানি দেয়। শক্তি এবার রেগে লক্ষ্মীকে বলে চলেন আমরা কমিশনারের অফিসে যাব। ব্যাস, দিল তো ইন্সপেক্টরের আত্মসম্মানে আঘাত। সে তো আর কোনো কথাই শোনে না। এভাবেই শক্তির রাগের জন্য লক্ষ্মী তার প্রথম ট্রায়ালে হেরে যায় আর শিবা জেলে যাওয়া থেকে বেঁচে যায়। লক্ষ্মী বাইরে আসতেই প্রতিপক্ষকে শয়তানের মতো হাসতে দেখে রেগে দেয় হাঁটা। গাড়িতে উঠে শক্তি তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। লক্ষ্মী বলে ক্ষমা চেয়ে
কি হবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। ওই নারায়ণ ভেতরে না গিয়েও কেসটা জিতে গেল। আজই ওই শিবাকে লকআপে পাঠাতে পারতাম। লক্ষ্মীর তো লজ্জায় মাথা কাটা যায়। শক্তি বলে, কান্নার নাটক করে উল্টা আমাকেই খারাপ দেখিয়েছে। এখন থেকে আপনি যা বলবেন আমি তাই করব। লক্ষ্মী শক্তিকে তার বাসায় নিয়ে আসলে লক্ষ্মীর মেয়ের ছবি দেখে তার নিজের প্রেগনেন্সির কথা মনে পড়ে যায়। লক্ষ্মী বলে, ওর নাম দিয়া, বেঙ্গালুরুতে আমার দিদির কাছে রেখেছি যেন ওর বাবার ছায়াও ওর উপর না পড়ে। যাই হোক, এখন মিউচুয়াল ডিভোর্সের কোনো রাস্তা নেই, তাই তুমি শক্ত হও। তোমাকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। চাকরি খোঁজার চেষ্টা করো, আমি তোমাকে সাহায্য করব। আরেকটা কথা মনে রাখবে, ভালোবাসা এবং যুদ্ধে সবকিছু জায়েজ, যদিও এ কথার কোনো ভিত্তি নেই। তো যাই হোক, লক্ষ্মী বলে, জেতার জন্য আমাদেরকে যে কোনো পর্যায়ে যাওয়া লাগতে পারে। সিদ্ধ শিবাকে তার অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিলে শিবার মুখ গোমরা দেখে জিজ্ঞেস করে, রিমান্ড তো পাওনি, তারপরও মন খারাপ কেন? শিবা কোনো উত্তরই দেয় না, কারণ শক্তিকে ছাড়া আসলে তার কিছুই ভালো লাগছে না। তাই বাধ্য হয়ে সিদ্ধু একসাথে ড্রিঙ্কস করতে বসলে সিদ্ধ বলে, 1 বছরের সম্পর্ক আর সে প্রেগনেন্ট ছিল, তুমি জানতেই পারলে না? তাহলে নারায়ণের কথা ভাবো, তার 7 বছরের সম্পর্ক, 2 বছর সে মেয়েকে দেখতেই পায়নি। পারিবারিক দ্বন্দ্ব আর কলহের জন্য তাদের ডিভোর্স হয়ে যায়। একদিন ঝগড়ার মধ্যে নারায়ণ বলেছিল, ভালো পরিবারের মেয়েরা কখনো ঝগড়া করে না। ব্যাস, লক্ষ্মীর ইগোতে হার্ট হয়। এরপর অনেক ক্ষমা চেয়েছিল, কিন্তু কাজ হয়নি, আর ফলাফল একটাই, সম্পর্ক শেষ হয়ে যায়। 1935 সালের আদিবাসীদের পড়ালেখা করিয়ে শিক্ষিত করা নারী জাগরণী রামামণি লক্ষ্মীর দাদির ফুপু ছিল। ভালো পরিবারের মেয়েরা এমন করে না, এই কথাকে ইস্যু বানিয়ে রামামণিকে অপমান করা হয়েছে বলে নারায়ণের বিরুদ্ধে কেস করে, আর ডিভোর্সের সাথে সাথে নারায়ণকে বার কাউন্সিল থেকে সাসপেন্ডও করিয়ে দেয়। মেয়ের সাথে যেন দেখা না করতে পারে তার জন্য তাকে ব্যাঙ্গালোর পাঠিয়ে দিয়েছে। বেচারা না কোর্টের ভিতরে যেতে পারে আর না মেয়ের সাথে দেখা করতে পারে, তাই ইউটিউবে ভিডিও দিয়ে তার কাজ করার চেষ্টা করে। আপনি বাচ্চার কথা বলে তাকে ইমোশনাল করে দিয়েছেন, চিন্তা করবেন না, নারায়ণ সব সামনে নিবে। আপনি অনেক লাকি, কারণ তার সাসপেনশন আজই শেষ হয়ে গেছে। কাল থেকে সে কোর্টে যেতে পারবে। পরের দিন কোর্টের কার্যক্রম শুরু হয়ে গেলে লক্ষ্মী জানায় তার ক্লায়েন্ট শক্তি ডিভোর্স চায়। বিচারক জিজ্ঞেস করে, 2 পক্ষ কি ডিভোর্স চাচ্ছে? নারায়ণ বলে, আমার ক্লায়েন্ট সংসার করতে চায়, আমরা চাই 2 পক্ষই যেন ন্যায় বিচার পায়। লক্ষ্মী তর্ক বিতর্ক করে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই করছে না। লক্ষ্মী আর কোনো পয়েন্ট না পেয়ে বলে, ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য 2 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে। বিচারক এবার শিবাকে দেখে বলে, চেহারা দেখেই বোঝা যাচ্ছে একটা গুন্ডা, লও ঠেলা, এতে চেহারার কি দোষ? শিবার বেচারা নিরীহর মতো দাঁড়িয়ে থাকে। নারায়ণ বলে, ডোমেস্টিক ভায়োলেন্স মানে গায়ে হাত তোলার কোনো প্রমাণই পাওয়া যায়নি। লক্ষ্মী বলে, ফিজিক্যালি প্রমাণ নেই, কিন্তু মেন্টাল টর্চারের জন্য এমন হয়েছিল। নারায়ণ বলে, বাচ্চা অ্যাবর্ট হয়েছে, কিন্তু যেহেতু কোনো প্রমাণ নাই তাই অন্য সরকারি হাসপাতাল থেকে পুনরায় এক্সামিনের আর্জি জানাচ্ছি। বিচারক পারমিশন দিয়ে দেয় আর সাথে 5টা কাপল কাউন্সিলিং নিতে বলে। লক্ষ্মী শত মানা করলেও বিচারক তা শোনে না। লক্ষ্মী নারায়ণের কারণে কোনোভাবেই হারবে না, তাই ডিটেকটিভ হায়ার করে শিবা, নারায়ণ আর সিদ্ধুর উপরে নজর রাখতে বলে। কোর্টের আদেশ মতে শিবা আর শক্তি কাপল কাউন্সিলিং এ আসলে কাউন্সিলর সরাসরি বলে, আপনারা এক হবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত, কিন্তু নিজেদেরকে একটু সময় দিন। দুজনে চুপচাপ সব শোনে, কিন্তু কেউ কিছুই বলে না। নারায়ণ, সিদ্ধু এবং শিবাকে একসাথে দেখে ডিটেকটিভ তাদের ছবি আর ভিডিও তুলতে থাকে। সিদ্ধু নারায়ণকে বলে, ওই ছেলেটাকে তোর স্ত্রী ডিটেকটিভ হিসাবে আমাদের পেছনে লাগিয়েছে। নারায়ণ জিজ্ঞেস করে, কিভাবে বুঝলি? সিদ্ধু বলে, আরে ওই বলদ আমাদের 3 জনের ছবি পোস্ট করে আমাকে ট্যাগ দিয়ে ক্যাপশন দিয়েছে, আমার নেক্সট টার্গেট। ওরে আমার ডিটেকটিভ রে। শিবা বলে, আপনার স্ত্রীকে তো অনেক বুদ্ধিমতী ভেবেছিলাম। নারায়ণ হেসে ভাবে, শক্তির মতো নকল ফেমিনিজমের ভূত লক্ষ্মীর ঘাড়েও চেপে বসে আছে। শিবার বাবা মা ডিভোর্সের কথা জানতে পেরে শিবাকে এক গাদা কথা শোনায় যে সে কেন এতদিন কিছুই জানায়নি। পেপারে সাইন করে সেখানেই তার সম্পর্কটা শেষ করা উচিত ছিল। বাবা মা রেগে চলে গেলে সিদ্ধু আর নারায়ণ এসে বলে, তোমার বাবা মায়ের এই অবস্থা, তাহলে শক্তির বাবা মা তো তাকে মেরেই ফেলবে। শিবা বলে, হ্যাঁ মারবে, কিন্তু আমাকে নয় বরং শক্তিকে। শক্তির বাবা লক্ষ্মীর বাসায় গিয়ে শক্তিকে ঝাড়ি দিলে শক্তি ভয়ে লক্ষ্মীর পেছনে লুকায়, কারণ সে তার বাবাকে অনেক ভয় পায়। বাবা বলে, মেয়ে মানুষ হয়ে তুই কোর্টে গিয়ে ঘুরছিস, কোর্ট কাচারি করে বেড়াচ্ছিস, তোর বিয়ে তো আমি দিয়েছিলাম, কিছু হলে আমাকে আগে বলা উচিত ছিল। কথাটা অবশ্য ঠিক, তাই না? বাবা জিজ্ঞেস করে, কার সাহসে তুই এসব করছিস? এরপর আর কি, বরাবরের মতোই শক্তির মাকে সব দোষ দিয়ে তাকে মারতে যায়। লক্ষ্মী বাধা দিয়ে বলে, একটা মেয়ে কেন কোর্টে যেতে পারবে না? বাবা রেগে বলে, তোমার যেখানে খুশি সেখানে যাও, কিন্তু আমার মেয়েকে
শক্তিকে উল্টা পাল্টা বোঝাবে না। আর শুনেছি তুমি নিজেই তোমার স্বামী থেকে আলাদা থাকো, আমার মেয়েকেও কি তুমি সেই পথে নিচ্ছ নাকি? লক্ষ্মী বাবাকে নানা ভাবে বোঝানোর চেষ্টা করে যে শক্তির নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আর এমন সময় বাবার তার পাশে থাকা উচিত। তবুও বাবা না মানলে লক্ষ্মী পুলিশকে কল করে সাহায্য চায়। পুলিশ এসে বাবাকে টেনে নিয়ে যায়। মা শক্তিকে বুঝিয়ে বলে এসব জেদ ছেড়ে দিতে। শক্তির বাবা আর মায়ের জন্য অনেক খারাপ লাগলেও সে উল্টা বলে, আজ আমি এই লড়াই না লড়লে সারা জীবন তোমার মতোই আমাকে গোলামি করতে হবে। অথচ বোকামিটা বুঝতেই পারলো না যে শিবা কখনোই তাকে দিয়ে গোলামি করাতে চায়নি। আসলে সে তার মার জীবন আর নিজের জীবনটাকে গুলিয়ে ফেলেছে। শক্তির টেস্ট করানো হয়। সিদ্ধ ওয়ার্ড বয়কে টাকা দিয়ে সত্যি রিপোর্ট বানাতে বলে, কারণ লক্ষ্মী রিপোর্ট মিথ্যে করে দিতে পারে। ডিটেকটিভের গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় শিবারা পেট্রোল দিতে আসলে ডিটেকটিভ তাদেরকে ধন্যবাদ দেয়। সিদ্ধ বলে কাউকে ফলো করলে পেট্রোল ডিজেল ফুল করে নিতে হয়, আমরা সামনে গিয়ে ডানে যাব, তুমিও চলে এসো। বলো ডিটেকটিভ বুঝতেও পারে না যে সে ধরা পড়ে গেছে। লক্ষ্মী বোর্ডে অনেক রকমের বদ অভ্যাস আর রোগের নাম লিখে বলে এগুলো সব শিবার আছে। শক্তি মানা করলেও লক্ষ্মী বলে সব আছে আর এটাই তোমাকে বলতে হবে। মেডিকেল রিপোর্টে কোনো নির্যাতনের সাইন পাওয়া যায় না, তাই লক্ষ্মী বলে শিবা নেশা করে শক্তিকে মারত। প্রমাণ হিসাবে ইনস্টাগ্রামে শক্তির সেই মাতাল হওয়ার ভিডিও দেখায়। বিচারক অ্যালকোহল লেভেল টেস্ট করিয়ে পরের শুনানিতে অ্যালকোহল টেস্ট নেগেটিভ আসলে লক্ষ্মী শিবাকে মানসিক রোগ বায়োপোলার ডিসঅর্ডারের রোগী বানিয়ে দেয়। আবারও টেস্ট করাতে পাঠানো হয়। এভাবে প্রত্যেকটা শুনানিতে লক্ষ্মী নতুন নতুন রোগের নাম নিয়ে আসে, আর সেগুলো টেস্ট করতে করতে শিবার শরীরের রক্ত শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এক সংসার বাঁচাতে গিয়ে এবার মনে হয় তার জীবনটাই যাবে। দুই পক্ষই নিজেদের মতো করে লড়াইয়ের প্ল্যান সাজায়। এদের একে অপরের উপরে দোষ চাপানোতে অতিষ্ঠ হয়ে বিচারক বিরক্ত হয়ে বলে রোজ নতুন নতুন কমপ্লেন, কিন্তু কারো কাছে কোনো প্রমাণ নেই। নারায়ণকে বলে আপনি কিছু বলেন না কেন, যা বলে তাই শুনে যাচ্ছেন। আগামী মাসের 12 তারিখ লাস্ট শুনানি। হিটলার লক্ষ্মী 12 তারিখের জন্য নতুন এক ফোন দিয়েতে বসে। 12 তারিখ চলে আসলে নারায়ণরা খেয়াল করে লক্ষ্মীদের সাথে নতুন একটা মেয়ে এসেছে। নারায়ণ সিদ্ধুকে মেয়েটার ব্যাপারে খোঁজ আনতে পাঠালে সিদ্ধু জানায় শিবার সাথে ওই মেয়ের সম্পর্ক ছিল, এটাই ওই মেয়েটা কোর্টে বলবে। কেস জেতার জন্য না জানি এই লক্ষ্মী শিবাকে আর কত নিচে নামাবে। সিদ্ধু লক্ষ্মীকে বলেছিল এসব করতে আপনার লজ্জা করে না? লক্ষ্মী পাল্টা জবাব দেয় তোমাদের মতো উগ্র জাতিদের সাথে কেস লড়তে গেলে এমনই করতে হবে। সিদ্ধু শিবাকে জানায় ডিভোর্স তো হয়েই যাবে, মেইনটেনেন্সও দেওয়া লাগবে, আর বদলা নিতে চাইলে তোমাকে জেলেও পাঠাতে পারে। শিবা জিজ্ঞেস করে কোর্ট কি এসব মিথ্যা সাক্ষ্যকে মানবে? সিদ্ধ বলে আইন সবসময় নারীদের প্রতি একটু বেশি সহানুভূতি দেখায়। সিদ্ধ নারায়ণকে বলে আজকে যেভাবেই হোক কোর্টে অনুপস্থিত থাকতে হবে। নারায়ণ বলে না, এতে সমস্যা আমাদেরই হবে, তবে আমার কাছে একটা বুদ্ধি আছে। তখনই বিচারকের গাড়ি আসে আর নারায়ণ শিবাকে গাড়ির সামনে ধাক্কা মেরে ফেলে দেয়। আহত হওয়ায় শিবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লক্ষ্মী তো রাগে ফুঁসতে থাকে। নারায়ণ ভাব নিয়ে বলে আমাদের কাছে এখনো 1 সপ্তাহের সময় আছে। এই কেস এখন শিবা আর শক্তির কেস বদলে এদের দুইজনের লড়াইয়ের কেস হয়ে গেছে। হাসপাতালে নারায়ণ বলে আমার মনে হচ্ছে ডিভোর্স হয়েই যাবে। ওই মেয়ের সাথে অবৈধ সম্পর্ক প্রমাণ করে দিলেই আমাদের কিছুই করার থাকবে না। আপনার প্রপার্টি, ইনকাম, ট্যাক্সের ডিটেইলস সিদ্ধুকে দিয়ে দিন, বাকিটা সে সামনে নিবে। শিবা তার সম্পত্তির বিস্তারিত বলতে একটু ইতস্তত বোধ করে। সিদ্ধ বলে এভিডেভিডে মিথ্যা ধরা পড়লে অনেক বড় সমস্যায় পড়বেন, তাই সময় থাকতে থাকতে সত্যি বলে দেন। শিবা বলে চেন্নাইয়ের ফ্ল্যাটটা আমার নামে, মাসে 66,000 টাকা পাই। নারায়ণ জানায় ফ্ল্যাটের 50% এবং বেতন থেকে 30% শক্তিকে মেইনটেনেন্সের জন্য দেওয়া লাগতে পারে। শিবা বলে কার লোন আছে, বিয়ের জন্য লোন নিয়েছিলাম, বাসার ডেকোরেশনের জন্য ইএমআই দিতে গিয়েই তো 34 থেকে 35,000 চলে গেছে। বেচারা বড়লোকি ভাব তো দেখায়, কিন্তু তার অর্ধেকই তো লোনে ডুবানো। নারায়ণ তার এক পরিচিতকে দিয়ে শিবার ফ্ল্যাট তার ছোট ভাইয়ের নামে করে দেওয়ার ফোন দিয়ে আটে, আর স্যালারি হিস্ট্রিতে দেখায় 12 লাখ টাকা লোন নিয়েছিল। সেখানে প্রতি মাসে 25,000 দিতে হয়, আর এটা আগামী 3 বছর পর্যন্ত চলবে। এমন এক ভুয়া কাগজও বানায়। ছোট ভাইকে সতর্ক করে দেয় যেন কোর্ট থেকে ডাকলেও সেখানে গিয়ে একই কথা বলে, কারণ এমন করলে শিবার বাকি যে টাকা আছে সেখান থেকে শক্তিকে মাত্র 25% দিতে হবে। লক্ষ্মী শক্তিকে ফেমিনিস্ট মানে কোর্টের সামনে যে রোজ নারী অধিকার নিয়ে আন্দোলন করে সেই ভারতীর বাসায় নিয়ে আসে। ভারতী সবসময় অবলা অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায় বিচার পাইয়ে দিতে সাপোর্ট করে। এদিকে শিবা মন খারাপ করে তার আজ শক্তির ছবি দেখছে। সিদ্ধু এসে বলে এই মেয়ে তোমাকে নেশাখোর বানিয়ে টেস্ট করিয়েছিল, ভুলে গেছো নাকি? ভারতী পরম যত্নে তার স্বামীকে কফির কাপ এগিয়ে দিয়ে এসে লক্ষ্মীদের
ফেমিনিস্টদের কাছে এসে তাদেরকেও কফি অফার করে। লক্ষ্মী জিজ্ঞেস করে, আপনি ফেমিনিস্ট গ্রুপের লিডার হয়েও আপনার স্বামীর জন্য নিজে কফি নিয়ে গেলেন কেন? ভারতী বেশ অবাক হয়ে বলে, তোমাদেরকেও তো আমি কফির জন্য জিজ্ঞেস করলাম, তার মানে এটা না যে আমি তোমাদের কাজ করছি, তোমাদেরকে ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করেছি আর স্বামীকে ভালোবেসে কফিটা দিয়েছি। আমার স্বামী যা কামাই করে আমিও তো সেটা পূর্ণ অধিকার নিয়ে খরচ করি, তাহলে তার জন্য ভালোবেসে এসব কাজ তো করতেই পারি। সিদ্ধ শিবার বাসায় তার সার্ভেন্টকে কাজ করতে দেখে বলে, দিদি তো কাজ নিয়ে কোনো অভিযোগ করছে না যে তার এসব কাজ পছন্দ না। শিবা বলে, আমার মা তো দূরের টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতো, তখন ব্লেন্ডারও ছিল না, শিল পাটায় মশলা বাটতো, ওয়াশিং মেশিন ছিল না, হাতে কাপড় কাচতো, আর এখন সব ধরনের মেশিন আছে, শুধু সুইচ অন করবে, তাতেও মেয়েদের সমস্যা। মেয়ের দিদি বলে, কিন্তু সুইচ অন করার জন্য শুধু নারীকেই কেন লাগবে? সেটাও তো একটা পুরুষও করতে পারে, তাই না? কথায় কিন্তু যুক্তি আছে, এটা কেই বা বোঝে। ভারতী লক্ষ্মী আর শক্তিকে বুঝিয়ে বলে, একজন ফেমিনিস্ট তার স্বামী বাচ্চা নিয়ে সুখে সংসার করতে পারবে না, এটাই তো আমাদেরকে শেখানো হয়, তাই না? কেউ মায়ের পেট থেকে ফেমিনিস্ট হয়ে আসে না, এটা একটা সিদ্ধান্ত, ভাবনা আর আত্মসম্মান বোধ। নারীত্বের সেই অনুভূতিকে কেউ আঘাত করলে বা অপমান করলে অবশ্যই আমি আওয়াজ তুলবো, কিন্তু কেউ যদি আমার সাথে ভালোভাবে ভালোবেসে অমায়িক আচরণ করে, তার সাথে ফেমিনিজম দেখানো আর পুরুষদের গোলামী স্বভাব, এই দুইটাই কি এক হয়ে গেল না? হাজার বছর ধরে পুরুষ সমাজ আমাদের সাথে গোলামের মতো ব্যবহার করেছে, কিন্তু তাই বলে আমরাও যদি কারণে অকারণে ফেমিনিজমের গান গেয়ে নারীবাদের নাম দেই, তাহলে সেটা ঠিক না, তাই না? মেয়ের দিদি বলে, আমার এই কাজ পছন্দ সেটা আমি কখনোই বলিনি। ছোটবেলায় বাবা, বড় হয়ে স্বামী, এরপর নিজের সন্তান, তারপর হয়তো পুতা পত্নীর জন্য রান্না করব, কিন্তু আজ পর্যন্ত নিজের জন্য কখনো কিছু রান্না করিনি। কেউ কখনো শেখায়নি যে নিজেকেও ভালোবাসতে হয়, শুধু শিখিয়েছে পরিবারকে ভালোবেসে নিজেকে উজাড় করার নামই হলো নারী। ভারতীর বাসা থেকে বের হওয়ার সময় ভারতীকে তার স্বামীর সাথে হাসি খুশি দেখে শক্তির মনে অজানা এক অস্থিরতা কাজ করে। শিবা তো কখনো তার সাথে কোনো অন্যায় আচরণ করেনি, সে যে লড়াইয়ের পথ বেছে নিয়েছিল, তাহলে কি সে মিথ্যা নারীবাদের পাল্লায় নিজের সুখের সংসারকে নিজ হাতেই শেষ করে দিচ্ছে? পড়াশোনা তো তেমন নেই, তাই শক্তি একটা ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি নেয়। একদিন ঠিকানা না দেখেই ভুলে শিবার বাসায় ডেলিভারি করতে গেলে বেশ লজ্জা পেয়ে টাকা না নিয়ে চলে যায়। শক্তিকে এভাবে দেখে শিবার মনটা আরো খারাপ হয়ে যায়। নিজের প্রিয়তমাকে এভাবে রাস্তায় ঘুরতে দেখতে কারই বা ভালো লাগে? মেয়ের ছোটবেলার ভিডিও দেখে নারায়ণের মন অনেক খারাপ হয়ে যায়। শিবার জন্য ঘুম, কাজ, খাওয়া দাওয়া সবকিছুই বিরক্তিকর লাগে। শক্তি ছাড়া কিছুতে যেন সে আনন্দ পাচ্ছে না। শক্তিরও এখন নিজের থেকে সব কাজ করতে হয়। ড্রেসের এত চড়া দাম দেখে তার শিবার কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে সে তো আগেই ভালো ছিল, আসলে নিজে কামাই না করলে টাকার মর্ম বোঝাটা বেশ কঠিন, তাই না? শক্তি মায়ের সাথে দেখা করতে গেলে মা বলে, তুই তোর স্বামীকে কত অপমান করেছিস, এমনকি কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেছিস, মিথ্যা অপবাদ দিয়েছিস, আর সে কোনোদিন তোর বিরুদ্ধে একটা অভিযোগও করেনি। কোথায় গিয়ে তুই থামবি? শক্তি টাকা কামাইয়ের জন্য পার্লার, ডেলিভারি, রিসিপশনিস্ট থেকে শুরু করে সব ধরনের কাজ করে, কিন্তু সবকিছুই তার কাছে কঠিন লাগে, কারণ ঘরে বসে আরামে রিলস বানানো আর বাস্তবে কাজ করে টাকা কামাই বড্ড কঠিন কাজ। কোনো কাজ না পারায় সময় অসময়ে তাকে বসের বকাও খেতে হয়। শিবা নারায়ণকে জিজ্ঞেস করে, আমার জন্য যা যা করছেন এগুলো আপনার জন্য কেন করেননি? নারায়ণ বলে, লক্ষ্মীর বাবা মা নেই, সে টাকার জন্য এসব করেনি, শুধু আমার সাথে জিতে প্রমাণ করতে চেয়েছিল তার কথাই ঠিক। আমরা আমাদের পরিবারের জন্যই তো উপার্জন করি, তাহলে ওদেরকেই টাকা দিতে সমস্যা কোথায়? তাই জেনে বুঝে হেরে গিয়েছিলাম যেন লক্ষ্মী শান্তি পায়। শিবা বলে, লক্ষ্মী তো অনেক স্ট্রং লয়ার, কিন্তু আমার শক্তি খুবই নরম আর সহজ সরল। দুনিয়ার বাস্তবতা তো বোঝে না। আমাদের ডিভোর্স হয়ে গেলে সে কখনোই বাবা মায়ের কাছে যাবে না। লক্ষ্মীও কেস শেষ হয়ে গেলে তাকে গুরুত্ব দিবে না, কারণ তার জন্য জিতে যাওয়াটাই গুরুত্বপূর্ণ, শক্তির জীবন না। শক্তি তো এখন থেকে কাজ শুরু করে দিয়েছে। আগে অনেক খাবার অর্ডার করতো, 5,000-এর নিচে ড্রেসই নিত না। বিয়ের আগে বলেছিল তার কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই, শুধু পুরুষ মানুষ যেন বাধা না দেয় এই ভয়টা মনে যেন না থাকে। সে একটা শান্তির জীবন চেয়েছিল, কথা দিয়েছিলাম আগলে রাখবো, ওই বাসায় ওকে কোনো কাজে কেউ বাধা দিবে না, কিন্তু আমি নিজেই আবার ওকে পদে পদে কথা শুনিয়েছি। তখনই ও নিজেকে প্রোটেক্ট করতে ওসব উদ্ভট কাজ শুরু করেছিল, না হলে আজ এই অবস্থা কখনোই হতো না। পরের দিন হিয়ারিং শুরুর আগে এক ক্লার্ক এসে জানায় প্রথম কেস নারায়ণের হবে, আর বিচারকও বদলে গেছে, মানে আজ এক নারী বিচারক আসবে। এবার না জানি কি হবে। শক্তি আর শিবা তো চিন্তায় শেষ। বিচারক শিবাকে মিউচুয়ালের জন্য জিজ্ঞেস করলে শিবা হ্যাঁ বলে দেয়। শক্তি অবাক হয়ে যায়, এতদিন শিবা না বলায় তাদেরকে এত কাঠখোর পোয়াতে হলো, আর আজ এত সহজে সে হ্যাঁ বলে দিল। আসলে
গতরাতে শিবা নারায়ণকে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল যে সে ডিভোর্স দিবে আর শক্তির মেইনটেন্যান্সের যা যা চাইবে সব দিবে, কারণ শিবা শক্তিকে খুশি দেখতে চায়। ডিমান্ড কি জিজ্ঞেস করলে লক্ষ্মী জানায় মাসে মাসে টাকা দেওয়ার দরকার নেই, সম্পত্তির 50% এককালীন দিয়ে দিলেই হবে। শিবাও রাজি হয়ে যায়। বিচারক বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে এতদিন এত ঝগড়াঝাটি করেছেন আর আজ এত শান্তিতে মেনে নিচ্ছেন কেন? নারায়ণ বলে আমার ক্লায়েন্ট বিয়ে বাঁচানোর যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু তার স্ত্রীর সিদ্ধান্ত যে সে শিবা থেকে দূরে থাকলেই স্বাধীন থাকবে, তাই আমার ক্লায়েন্ট তার ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে ডিভোর্স দিয়ে দিবে। বিচারক বলে আমি আমার কেসের বিচারে কোনো ভুল করতে চাই না, তাই আপনাদেরকে আর্গুমেন্ট করার সুযোগ দিচ্ছি যে কেন আপনার ক্লায়েন্ট মনে করলো সে তার বিয়েটাকে বাঁচাতে পারবে। নারায়ণ বেশ খুশি হয়ে বলে আমার ক্লায়েন্ট সুখে সংসার করতে চায়, কিন্তু এদের ঝগড়ার মূল কারণটাই হলো আমি বড় নাকি তুমি বড় এটা নিয়ে। আমরা এমন এক জেনারেশনে আছি যারা 25 থেকে 30 বছর ধরে মাকে শাড়ি পরে বাসার সব কাজ আরামে করতে দেখেছি। সে কিভাবে বুঝবে যে শাড়ি পরে কাজ করা কতটা ঝামেলার? মাকে আজীবন মঙ্গলসূত্রকে নিজের জীবন থেকেও বেশি মূল্য দিতে দেখে আসা মানুষ হঠাৎ যদি শোনে মঙ্গলসূত্রের আসলে কোনো দরকারই নেই, তারা কি এত সহজে মানতে পারবে যে এটা আসলে পুরুষদের গোলামির চিহ্ন? বাসায় কোনো পুরুষ আসলে আমাদের মা দাদিরা তাদেরকে বলতো পরে আসেন, বাসায় কোনো পুরুষ নেই। এমনটা দেখে বড় হওয়া আমরা তাদের অধিকারের কথা কিভাবে বুঝবো যারা তাদের মেল কলিগদের সাথে মিটিং করবে বা বন্ধুদের সাথে কোথাও আড্ডায় যাবে? এসব মডার্ন কালচার আর তাদের অধিকার বুঝতে মেয়েদের যেমন সময় লাগে তেমনি ছেলেদেরও সময় লাগে। কোনো পরিস্থিতির গভীরতা না বুঝে তাড়াহুড়ো করে ডিভোর্স নেওয়া উচিত না, এটাই হলো আমার মূল কথা। এখানে আসা সমস্ত কাপলদের মধ্যে একটাই সমস্যা, সেটা হলো বিয়ের আগে দুইজনকে পারফেক্ট বানিয়ে মুখোশ পরে মিষ্টি মিষ্টি প্রমিস করেছিল যা আদেও সম্ভব না। বিয়ের পর বুঝতে পারে এসব আসলে বাস্তব না, কারণ কোনো মানুষই পারফেক্ট না। ইনফ্লুয়েন্সারের এই যুগের জন্য এটা একটা অভিশাপ। সোশ্যাল মিডিয়ায় যা দেখে কে কোথায় যাচ্ছে, কি পড়ছে, কি খাচ্ছে, কি ভাবছে, কি ভাবতে হবে, কি পড়তে হবে, এসব দেখে সবাই একই জিনিস করার সিদ্ধান্ত নেয়। এটা কোনো নারী বিকাশ হতেই পারে না। সব মেয়ে ওয়েস্টার্ন কালচারে নিজেদের জীবনকে সাজাতে ব্যস্ত, কিন্তু বিয়ের সময় তাদের ট্র্যাডিশনাল ভাবেই ধুমধাম করে বিয়ে করতে হবে। বাবা মায়ের কাছে জোর করে টাকা খরচ করিয়ে এসব করলেও তাও করবে কেন? সব যদি ওয়েস্টার্ন কালচারের পছন্দ হয় তাহলে তাদের মতোই মন্দিরে গিয়ে 5-6 জনকে নিয়ে সাধারণভাবে বিয়ে করলে সমস্যা কোথায়? এখানে আসা একটা মেয়ের বিয়েও তাদের নিজেদের টাকায় হয়নি, সবই বাবা মা করেছে। আর বিয়ের পর স্বামীর কাছ থেকে টাকা চাইতে যদি দাসত্বই মনে হয় তাহলে পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য দিনরাত পরিশ্রম করে তাদের পেছনে খরচ করে নিজের জন্য একটা টাকা না রাখাও পুরুষ, সেও তো একজন দাস। পুরুষ এত টাকা উপার্জন করে নিজের জন্য খরচ করতে পারে না, তাহলে পুরুষদের আর্থিক স্বাধীনতাটা কোথায়? একজন নারী উপার্জন করলে সেটা হয়ে যায় তার প্রাপ্তি, কিন্তু পুরুষ উপার্জন করলে সেটা হয় দায়িত্ব। এখানে কেন কোনো ফেমিনিজম নেই? আসলে বিয়ে নামক সম্পর্কে 50-50 বলতে কিছুই নেই। কিছু ব্যাপারে কখনো স্বামীকে 70 তো স্ত্রীকে 30 হতে হয়, আবার কিছু ব্যাপারে স্বামী 30 হলে স্ত্রীকে 70 হতে হয়। এটা বুঝেই একসাথে চলার নামটাই হলো আসল 50-50। একজন পুরুষ তার নিজের যৌবন জীবন ত্যাগ করে সুন্দর একটা সংসার বানায় যেন সে শান্তিতে বাকি জীবন কাটাতে পারে। তখনই তাই স্ত্রী এসে বলে তুমি আমাকে সময় দাও না, সংসার করার যোগ্য না। এসব বলে স্ত্রী চলে গেলে স্বামী কোনো সাপোর্ট না পেয়ে একাকিত্বে একদম ভেঙে পড়ে। যেমনটা লক্ষ্মী মেয়েকে নিয়ে চলে গেলে নারায়ণ একদম ভেঙে পড়েছিল। নারায়ণ বলে কিন্তু এখানে সবার একটাই সমস্যা যে আমি কেন মাথা নত করব, কিন্তু বিয়ের আসল মর্মই তো মাথা নত করতে হবে, মানে একে অপরের জন্য স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করতে হবে। বিচারক শিবাকে জিজ্ঞেস করলে শিবা বলে স্বাধীনভাবে থাকা আর একা থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি ওকে আমার সাথে স্বাধীনভাবেই থাকতে দিতাম, কিন্তু শক্তি একা থাকতে চায়, তাই আমিও ওকে আর ধরে রাখবো না। বিচারক রায় ঘোষণা করতেই যাবে তখনই শক্তি বলে আমি ডিভোর্স চাই না। সবাই তো আকাশ থেকে পড়ে। শিবা খুশিতে চমকে ওঠে। শক্তি বলে নারায়ণ যা বলেছে ঠিক কিনা তা জানি না, কিন্তু মেয়েদের কিছু জিনিস পুরুষরা আসলেই বুঝতে পারে না। আমি হয়তো শিবাকে জীবনেও মাফ করতে পারবো না, কিন্তু এই মুহূর্তে আমি ডিভোর্স চাই না। খুশিতে শিবার চোখ টলমল করে ওঠে। বিচারক খুশি হয়ে বলে পরবর্তী ডেট 3 তারিখ। দুজনের সিদ্ধান্ত বদলে আসলেই আমার ভালো লাগবে। শিবা খুশির ঠেলায় কারোর দিকে না তাকিয়ে সোজা বাইরে চলে আসে।
নারায়ণকে তার মেয়ে ভিডিও কল দেয়, কারণ লক্ষ্মী তার ভুলটা বুঝতে পেরেছে। মেয়েকে দেখে নারায়ণ কান্না করে দেয়। মেয়ের সাথে কথা বলতে পেরে তার খুশির কোনো সীমাই থাকে না। শিবা আর সিদ্ধু নারায়ণের জন্য অনেক খুশি। লক্ষ্মীর কাছে শক্তি তার কাছে ক্ষমা চাইলে লক্ষ্মী বলে কোনো সমস্যা নেই, জীবন আর সিদ্ধান্ত দুটোই তোমার। বিয়ের সুন্দর মুহূর্তের কথা মনে করে শক্তি দৌড়ে গিয়ে শিবাকে ডাকে। শিবার দিকে এগোতে গিয়েও দ্বিধায় পিছিয়ে যায়, কিন্তু শিবা তার কাছে ছুটে এসে বলে, তুমি 2 থেকে 3 মাস সময় চেয়েছিলে, তাহলে এত জলদি কেন? শক্তি ঝাড়ি দিয়ে বলে, তুমি এত সহজেই আমাকে ছেড়ে দিবা নাকি? একবার চেষ্টাও করবে না? না, এই আপা যে কি চায় তা আসলেই বলা মুশকিল। শিবা আমতা আমতা করতে থাকে। সব রাগ অভিমান ভুলে ফাইনালি দুইজন এক হয়ে যায়। কেটে যায় 3 মাস। ওই যে গল্পের প্রথমে সেই সিনেমায় শিবা আর পার্বতীর সিনেমা দেখতে দেখতেই শিবা সেই বিচারককে দুপুরে দাওয়াত করতে চায়। শক্তি বলে লক্ষ্মী আর নারায়ণকেও ডাকবে, আর সিদ্ধুর জন্য তো মেয়ে দেখতে হবে। তখনই ফুড ডেলিভারি খাবার দিতে আসলে শিবা সেটা নিতে চলে যায়। শক্তি পেছন থেকে ডেকে বলে, এই সিনেমায় দোষ আসলে শিবারই ছিল। না, এই মেয়ে কোনো দিনও শুধরাবে না। এর মাথা থেকে ভুল ফেমিনিজমের সংজ্ঞা হয়তো কোনোদিন যাবেই না। যাই হোক, তোরা সুখে থাক বাবা। তো এই গল্পের শিক্ষাটা হলো, আসলে বর্তমান যুগে এই ফেসবুক রিলস আর সেখানে দেখানো নারীবাদীদের ভুল ভাল সংজ্ঞা আমাদের সবার মাথা খাচ্ছে। তবে এটা একটা জাল ছাড়া আর কিছুই না। আসল ফেমিনিজম হলো অসহায় অবহেলিত নারীদের পাশে দাঁড়ানো, তাদের অধিকার সম্পর্কে সোচ্চার করা, নাকি সংসারে ঝগড়া বাঁধিয়ে চুন থেকে পান খসলেই ডিভোর্স দিয়ে দিতে হবে। একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে আর সেটাকে ভালোবাসার আবরণে মুড়িয়ে রাখতে নারী পুরুষ দুইজনকে এগিয়ে আসতে হয়। পুরুষ মানুষের স্বভাব হচ্ছে কোনো বিষয়কে যুক্তি দিয়ে বিবেচনা করা, আর মেয়েরা সেটা আবেগ দিয়ে মাপে। তাই আপুরা, আপনার মনে যদি কোনো কথা থাকে সেটাকে মনে না রেখে তার পক্ষের যুক্তিগুলো সাজিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেন, দেখবেন কাজটা সহজ হয়ে যাবে। কিন্তু আমাদের মেয়েদের সমস্যাই হলো মনের কথা মুখে আসতেই চায় না। তাই ঝগড়া হলে তৎক্ষণাৎ উত্তর না দিয়ে একটু ভাবুন, দরকার হলে লিখে রাখুন, তবুও মনের কথা বুঝিয়ে তারপর আসবেন, তাহলেই পাবেন প্রকৃত শান্তি। আর ভাইয়েরা, কখনোই ভুলে যাবেন না, সংসারকে সুখে ভরানোর দায়িত্ব কারোর একার না, বরং দুজনের। সব সমস্যাকে সহজভাবে দেখুন, তাহলেই সব সহজ হয়ে যাবে। আর দিন শেষে ভালোবাসার মানুষের সাথে সুখে শান্তিতে থাকতেও পারবেন। কি ঠিক বললাম তো? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।